অনেকেই মনে করেন ইংরেজি খুব কঠিন একটা বিষয়। আবার কেউ কেউ ভাবেন খুব মেধাবী না হলে নাকি ইংরেজি শেখা সম্ভব না। কিন্তু সত্যি কথাটা কি জানেন? ইংরেজি কোনো মুখস্থ করার বিষয়ই না। ইংরেজি আসলে একটা লজিক, এটা টেকনোলজি। আর যে কোনো টেকনোলজি যেমন নিয়ম মেনে চলে, ইংরেজি ভাষাও ঠিক তেমন কিছু সুন্দর লজিক মেনে চলে। আজকের ভিডিওতে আমরা ইংরেজিকে মুখস্থ করব না, বরং এর ভেতরের লজিক আর টেকনোলজিটাকে বোঝার চেষ্টা করব। কয়েকটি বাক্যের একদম খুঁটিনাটি অপারেশন করে আমি আপনাদের দেখাবো। আর মুখস্থ কোনো সংজ্ঞা ছাড়া একদম প্র্যাকটিক্যালি আমরা শিখবো পার্টস অফ স্পিচ। তাহলে আর দেরি কেন, চলুন ইংরেজির ভয়কে জয় করতে স্ক্রিনে যাওয়া যাক। আমরা অলরেডি আলোচনা করেছি ইংরেজিকে মুখস্থের বিষয় হিসেবে না দেখে লজিক এবং টেকনোলজি বোঝার চেষ্টা করতে হবে। সো আমরা স্ক্রিনের মধ্যে দুটি বাক্য দেখতে পাচ্ছি। আসলে এখানে একটি বাক্য হলো আই গো টু স্কুল, একটি বাক্য হলো আই গো হোম। এখন আমরা দুটি বাক্যই কিন্তু যাওয়া বোঝাচ্ছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই গো হোম, আমি ঘরে যাচ্ছি। এখন একটিতে টু বসেছে, আর একটিতে কিন্তু টু বসে না। তো স্কুলের পূর্বে টু বসেছে, হোমের পূর্বে টু বসেনি। দুইটাই কিন্তু স্থানের নাম। তো কেন টু বসলো না হোমের পূর্বে, কেন টু বসলো না স্কুলের পূর্বে, কেন টু বসলো, এই বিষয়টা তো আমাদের জানা দরকার, তাই না? তো এই বেসিক জ্ঞানগুলো যদি আমাকে জানতে হয়, আমাকে দুটি বিষয়ের উপর অবশ্যই মোটামুটি জ্ঞান থাকতে হবে। একটি বিষয় কি? একটি হলো আমাকে প্রচুর পরিমাণে শব্দের ভান্ডার এবং ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে। অর্থাৎ আমাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি জ্ঞান অর্জন করতে হবে। এখন ভোকাবুলারি জ্ঞানটা কিভাবে অর্জন করব? আমি স্টুডেন্টদেরকে, আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, আমরা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজের ৫টি সালাতের পর পর একবার সালাত আদায় শেষ করে একটি করে ওয়ার্ড শিখে আসবো। অর্থাৎ ৫ বার ৫ ওয়াক্ত নামাজ শেষে ৫টি ওয়ার্ড আপনার দৈনন্দিন শিখা হয়ে গেল। এতে করে আপনার মাস শেষে অর্থাৎ ৩০ দিন পর আপনি প্রায় ১৫০টি শব্দের মালিক হয়ে যাবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত যেখানে আপনি কোনো ভোকাবুলারির মালিক ছিলেন না, ১ মাস পরে কিন্তু আমার রুটিন ফলো করলে আপনি ১৫০টি শব্দের মালিক হয়ে যাবেন। সো এরপর হলো যেটি জ্ঞান থাকতে হবে সেটি হলো পার্টস অফ স্পিচ, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো দেখি পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের কি আলোচনা থাকছে। তো সাধারণত ৯০% শিক্ষার্থী পার্টস অফ স্পিচ বোঝে না। আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের অনেকেই দেখা যায় ৯০% শিক্ষার্থীরা পার্টস অফ স্পিচ বোঝে না, স্বাভাবিক গতানুগতিকভাবেই মুখস্থ করে থাকে। সো যেমন পার্টস অফ স্পিচ আমরা প্রথমে একটু দেখে নিই পার্টস অফ স্পিচ কি, কাকে বলে। সাধারণত পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। যেমন একটি উদাহরণ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে কয়টি শব্দ আছে? ঢাকা একটি, ইজ একটি, দুইটি, দা একটি, তিনটি, ক্যাপিটাল চারটি, অফ পাঁচটি, বাংলাদেশ ছয়টি। অর্থাৎ এই সেন্টেন্সে মোট ৬টি ওয়ার্ড আছে, কিন্তু পদ আছে কিন্তু ৫টা। এই ৫টি পদ বা ওয়ার্ডই হলো পার্টস অফ স্পিচ বা বাক্যের একটি অংশ। এখানে এই যে দি আছে না, দি কিন্তু কোনো পার্টস অফ স্পিচ নয়। তবে কথা আছে, কেননা এই এন এবং দি এদেরকে আর্টিকেল বলা হয়। ওই যে বললাম না, কথা আছে। তবে এই এন ডি কে আবার ডিটারমিনার হিসেবেও ধরা হয়। যেহেতু এদেরকে ডিটারমিনার হিসেবে কাউন্ট করা হয়, তাই এদেরকেও অ্যাডজেক্টিভ ধরা হবে। অর্থাৎ এই এন ডি এরও কিন্তু পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত রাখতে পারি। তাহলে বুঝতে পারলাম কোন সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, তো এটা আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞাগুলো খুব দ্রুত সময়ে সংজ্ঞাগুলো একটু জেনে নিই। আশা করি আমার সংজ্ঞাগুলো গতানুগতিক হবে না। আমি একটু খুব কম শব্দের মধ্যে খুব কম অল্প অংশ বাক্যের অল্প অংশ নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, চোখ দিয়ে আমরা যা কিছু দেখি বা যার নাম আছে সেটাই কিন্তু নাউন। আমি লিখেছি, আমি কিন্তু বইয়ের মতো করে লিখিনি।
যেহেতু আমাদের কোথাও তো আর লিখতে হচ্ছে না, কোনো কিছুর নাম বুঝলে তাকে নাউন বলে। আমরা তো আমাদের মূল বিষয় হলো নাউন চিনা। সো এক কথায় চোখ দিয়ে আমরা যা কিছু দেখি এবং যার নাম আছে সেটি হলো নাউন। যেমন আব্দুল্লাহ, গোল্ড, হর্স, ঢাকা, ইল, অনেস্টি, হ্যাঁ, এগুলো এক একটি নাম। তাহলে এগুলো প্রত্যেকটা হলো নাউন। আর নাউনের কাজ কি? নাউনের কাজ হলো নাম প্রকাশ করা, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা কোনো গুণের নাম প্রকাশ করাই হলো নাউনের কাজ। আচ্ছা, এরপর আসি প্রোনাউন। প্রোনাউন কি? আমরা এই যে বারবার নাম ব্যবহার না করার জন্য, অর্থাৎ বারবার নাম না বলে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় বেসিক্যালি তাকে আমরা প্রোনাউন হিসেবে জানি। যেমন একটা এক্সাম্পল দেখি, রহিম ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল। এখানে রহিমের বদলে হি বসেছে, রহিমের বদলে হি বসেছে। দেখো, রহিম ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল। তাহলে এই যে রহিম গোজ টু স্কুল বলতে পারতাম, কিন্তু বারবার রহিম 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 বলাটা সুন্দর না, সেজন্য আমরা এখানে রহিমের পরিবর্তে হি ব্যবহার করেছি। এখানে রহিমের বদলে হি বসেছে। তো কমন কিছু প্রোনাউন আছে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো কমন কিছু প্রোনাউন। যেহেতু আমরা এগুলো খুব প্র্যাকটিক্যালি শিখবো, তাই খুব অল্প সময়ে আমি জাস্ট এর সংজ্ঞাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রোনাউনের কাজ কি? নাউনের পুনরাবৃত্তি দূর করা অলরেডি আমরা জেনে নিয়েছি। এরপর আসো অ্যাজেটিভ। অ্যাজেটিভ কি? যে শব্দ নাউন বা প্রোনাউন কেমন তা বলে দেয়, অর্থাৎ নাউন বা প্রোনাউন কেমন তা বলে দিবে এটি। অর্থাৎ যেমন হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ এ গুড বয়, কেমন ছেলে? ভালো ছেলে। দ্য প্যান ইজ রেড, কলমটি কেমন? কলমটি লাল। আই হ্যাভ টু পেন্স, আমার কেমন কলম আছে বা আমার কয়টি কলম আছে? আমার দুটি কলম আছে। সো এর কাজ কি? কাজ হলো দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বোঝানো। চেনার উপায় কি? কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কেমন দিয়ে প্রশ্ন করলে, বা এই যে কয়টি দিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ নাউনকে যখন প্রশ্ন করা হবে, নাউন বা প্রোনাউনকে যখন প্রশ্ন করা হবে কেমন বা কেমন আছে, কয়টি আছে, এমন প্রশ্ন করা হবে, তখন এর উত্তর পাওয়া যাবে। এরপর আমরা ভার্ব কি সেটা জেনে নিই। যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে সাধারণত ভার্ব বলে, অর্থাৎ এটি বাক্যের প্রাণ। আর ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না, এটি খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, প্লে খেলা, স্লিপ ঘুমানো। তো সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে বলতে পারি। সো এর কাজ কি? এর কাজ হলো কোনো কাজ সম্পন্ন করা। ভার্ব ছাড়া তো সেন্টেন্সই হয় না। তো প্রত্যেকটি সেন্টেন্স কোনো না কোনো কাজ আমাদেরকে কোনো না কোনো কাজ বোঝায়। সো ভার্ব থাকবে না, সেন্টেন্স হবে না। অন্ততপক্ষে আহ একটি ভার্ব থাকতে হবে, একটি সেন্টেন্সের মধ্যে অন্ততপক্ষে একটি ভার্ব থাকতে হবে। সো এরপরে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? কাজটি কখন, অর্থাৎ ভার্ব কখন, কোথায় বা কিভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ ভার্বকে যখন প্রশ্ন করা হবে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো অ্যাডভার্ব। যেমন হি ওয়ার্কস স্লোলি, সে কিভাবে হাঁটে? দেখো, হি ওয়ার্কস, ওয়ার্কস অর্থ হাঁটা, ওয়ার্কস অর্থ হাঁটা। তাহলে ওয়ার্কস অর্থ হাঁটা, এটা একটা ভার্ব। এখন একে জিজ্ঞেস করলাম সে কিভাবে হাঁটে? কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে স্লোলি হলো এখানে কি? অ্যাডভার্ব। কাম হিয়ার, কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে কাম, কাম হলো ভার্ব, আর হিয়ার হলো অ্যাডভার্ব। আই উইল গো নাও, আমি এখন যাব। কখন যাব? এখন যাব। তাহলে এখানে এই নাউন, নাও হলো এখানে অ্যাডভার্ব। সো এর কাজ কি? ভার্বকে মডিফাই করে। এর অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা। এর চেনার উপায় কি? ভার্বকে প্রশ্ন করবেন কখন, কোথায় এবং কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। তো টিপস কিছু, এটা টিপস হলো অনেক সময় শব্দের শেষে এলওয়াই যুক্ত, বেশিরভাগ সময়ই শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকে অ্যাডভার্বের ক্ষেত্রে। যাই হোক, এরপর আমরা পাচ্ছি প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? প্রিয়ত্বপূর্ব, প্রিয়ত্বপূর্ব, পজিশনত্ব অবস্থান। তাহলে প্রিপোজিশনত্ব হলো পূর্বে অবস্থান। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। কি তৈরি করে? সম্পর্ক তৈরি করে, তাকে আমরা সাধারণত প্রিপোজিশন বলে থাকি। উদাহরণ যদি দেখি আমরা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। বইটি কোথায় আছে? বইটি টেবিলের উপর আছে। অন দ্য টেবিল, অন দ্য টেবিল, বইটি অন দ্য টেবিল। তাহলে এই অনটা হলো এখানে দ্য টেবিলের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করেছে। দেখো, প্রিয়ত্বপূর্ব পজিশনত অবস্থান, যে শব্দ নাম প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে অন এখানে বাক্যের দ্য টেবিল অংশটিকে পূর্বের অংশের সাথে যুক্ত করেছে কে? অন। সুতরাং বইটি টেবিলের উপর আছে। হি ইজ ইন দ্য রুম,
সে রুমে আছে, তাহলে এটা একটা অবস্থান বর্ণনা করছে, ঠিক না? তাহলে এইভাবে যখন নাউন বা প্রোনাউনের পূর্ববিশেষ সম্পর্ক স্থাপন করবে তখন তাকে আমরা বলবো প্রিপোজিশন। তো কিছু কমন প্রিপোজিশন আছে, টু, অফ, ইন, অন, বাই, ফর, ফ্রম, উইথ। এর কাজ কি? এর কাজ হলো স্থান বা অবস্থান নির্দেশ করা। এরপর আসো কনজাংশন। যে শব্দ দুটি শব্দ বা দুটি বাক্যকে জোড়া লাগায় তাকে আমরা সাধারণত কনজাংশন বলি। দেখো, প্রিপোজিশন কিন্তু তাও দুটি বাক্যের দুটি অংশকে সংযুক্ত করতো, কনজাংশনে কিন্তু দুটি শব্দ বা দুটি বাক্যকে জোড়া লাগায়, পার্থক্য আছে। যেমন উদাহরণ দেখাই আমি, রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। দেখো এখানে রহিম এবং করিম দুটি কিন্তু কি নাউন, অর্থাৎ এই যে এই অ্যান্ড আছে না, এই অ্যান্ডটা হলো কনজাংশন। কনজাংশনের এদিকে যেই পার্সোনাল থাকে এই পাশেও কিন্তু সেম পার্সোনাল থাকে, অর্থাৎ রহিম অ্যান্ড করিম। হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখো ইজ পুয়ার এটা একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে মাঝখানে এই বাট যেটা আছে এটা কি? এটা হলো কনজাংশন। অর্থাৎ কনজাংশনের কাজ হলো তাও দুটি বাক্যের দুটি অংশকে কি করা, বাক্যের দুটি অংশকে না, দুটি শব্দকে সংযুক্ত করে, দুটি অংশকে সংযুক্ত করতে পারে, দুটি শব্দকেও সংযুক্ত করতে পারে। অর্থাৎ এর কাজ হলো দুটি শব্দ বা দুটি বাক্যকে জোড়া লাগানো। কিছু কমন কনজাংশন হলো অ্যান্ড, বাট, অর। এগুলো আমরা সচরাচর দেখে থাকি, এগুলোকে আমরা সাধারণত কমন কিছু কনজাংশন বলে থাকি। কাজ কি? এর কাজ হলো সম্পর্ক স্থাপন করা। কনজাংশনের কাজই হলো সম্পর্ক স্থাপন করা, প্রিপোজিশনের মতো অনেকটা। আচ্ছা, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যে শব্দ দিয়ে হঠাৎ মনের আবেগ, দুঃখ, সুখ, বিস্ময় প্রকাশ হয় তাকে আমরা সাধারণত ইন্টারজেকশন বলি। যেমন ওয়াও, হোয়াট আ নাইস বার্ড, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। দেখো এখানে ওয়াও, এই যে ওয়াও, ওয়াও এর শেষে কি আছে? একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এই যে আশ্চর্যবোধক চিহ্ন সাধারণত কনজাংশন গুলোতে এরকম অ্যালাস আশ্চর্যবোধক চিহ্ন আছে। ওয়াও, আমরা কোনো খুশি মানে কি অবাক হয়ে বলি ওয়াও, হোয়াট নাইস বার্ড, ওয়াও কি সুন্দর পাখিটা, আলাস দ্য ম্যান ইজ ডেড, হায় হায় লোকটি মারা গেল। তাহলে এখানে এগুলো হলো কনজাংশন, সরি ইন্টারজেকশন। ইন্টারজেকশন চেনার উপায় হলো শব্দের শেষে সাধারণত এই যে বললাম কি থাকবে? একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা থিওরিক্যাল ব্যাপারটা ক্লিয়ার করলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। প্র্যাকটিক্যাল উদাহরণ যেমন একটা দীর্ঘ একটি সেন্টেন্স লিখলাম, ওয়াও, রহিম and his friend are walking slowly in the field. তাহলে এই বাক্যের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পার্সোনাল স্পিচ বর্ণনা করার একটু চেষ্টা করি। হ্যাঁ, যেমন দেখো ওয়াও, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সংজ্ঞাগুলো শিখেছি এই জন্য যাতে আমরা সহজে চিনতে পারি। ওয়াও, ওয়াও এর শেষে কি আছে? একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে আমরা আগে বলেছি আশ্চর্যবোধক চিহ্ন দেখলে আমরা এটিকে বলবো ইন্টারজেকশন। তাহলে ওয়াও এখানে কি? ইন্টারজেকশন। এরপর রহিম, রহিম মানে কি? কারো নাম বোঝানো হচ্ছে। যদি কারো নাম বোঝানো হয় তখন তাকে আমরা কি বলি? নাম, নাউন বলি। তাহলে রহিম এখানে নাম বোঝানো হয়েছে সেজন্য রহিম হলো নাউন। অ্যান্ড, অ্যান্ড একটি আগে কিছুক্ষণ আগেই পড়েছি আমরা, অ্যান্ড কি করে? বাক্যের দুটি অংশকে যুক্ত করে। তাহলে অ্যান্ড এখানে একটি কনজাংশন। এরপরে হিস, হিস কি? হিস হলো এখানে দেখো রহিম অ্যান্ড হিজ ফ্রেন্ড, মানে হিজ ফ্রেন্ড মানে কার ফ্রেন্ড? রহিমের ফ্রেন্ড। তাহলে এখানে হিজ শব্দটা কাকে রিপ্রেজেন্ট করছে? রহিমকে রিপ্রেজেন্ট করছে, ঠিক না? রহিমের বদলে এখানে হিজ বসেছে, সো নাউনের পরিবর্তে বসেছে, তাই এটা একটি প্রনাউন। হিজ হলো প্রনাউন, নাউনের পরিবর্তে বসেছে সেজন্য প্রনাউন। এরপরে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু একটি নাউন, ফ্রেন্ড একটি নাউন। এরপরে আর, এটা আর একটা অক্সিলিয়ারি ভার্ব। সো ওয়াকিং এটিও ভার্ব। সো আর ওয়াকিং সম্পূর্ণটা যদি নি, পুরো সম্পূর্ণটা কি? ভার্ব। কারণ আর ওয়াকিং মানে কি? কাজ, হাঁটাহাঁটি করছে। আর ওয়াকিং হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করা একটি কাজ। আমরা জানি কাজ বোঝালে আমরা সাধারণত এটিকে কি বলবো? ভার্ব বলবো। স্লোলি, ও কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। ওয়াকিংটা কিভাবে করে? ও স্লোলি করে। যেহেতু ও স্লোলি ওয়াকিং করছে তাহলে ভার্ব এর ধরন বলে দিচ্ছে, ভার্বকে মডিফাই করছে। আমরা আগেই বলছি ভার্বকে যা মডিফাই করবে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। অর্থাৎ সে কিভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে, সো তাই এখানে স্লোলি হলো অ্যাডভার্ব। ইন দা ফিল্ড, এখানে ইন হলো প্রিপজিশন। ইন কি? প্রিপজিশন। কারণ দ্য ফিল্ড, দ্য ফিল্ড এখানে নাউন, দ্য ফিল্ড এখানে কি? নাউন, মাঠ। তাহলে দ্য ফিল্ড এর পূর্বে বসে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে, পূর্ববর্তী বাক্যের সাথে সে বাক্যের অংশের সাথে সে কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। সো এখানে ইন একটি প্রিপজিশন। ওকে, এরপর আমরা আরো একটি বাক্য দেখি এবং এটিরও পোস্টমর্টম করার চেষ্টা করি। হ্যাঁ, a clever person solves a problem but a wise person quietly avoids it. ওয়াও,
তাহলে কি বলছে, ক্লেভার পারসন সলভস আ প্রবলেম বাট এ ওয়াইজ পারসন কোয়াইটলি অ্যাভয়েডস ইট। ওয়াও, তাহলে এখানে আমরা দেখি এর খুঁটিনাটি ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি আছে, একটা ডিটারমিনার আছে এ। এ ক্লেভার পারসন পূর্বে এ। এ কি, এ হলো একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, আগেই বলেছি। এ এন ডি এগুলো আর্টিকেল। আর্টিকেল পার্সোনাল স্পেসের অন্তর্ভুক্ত না, কিন্তু ডিটারমিনার হিসেবে তারা পার্সোনাল স্পেসের অন্তর্ভুক্ত হয়। আর ডিটারমিনার গুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে, সো এখানে অ্যাডজেক্টিভ। সাধারণত ইংরেজিতে আর্টিকেল এই এন ডি মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ এরা কোনো নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন এ প্যান মানে একটি কলম, হ্যাঁ, অ্যান অ্যান্ট একটি পিঁপড়া। এখানে এ দিয়ে একজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সংখ্যা বোঝানো হচ্ছে। আমরা সাধারণত জানি সংখ্যা বোঝালে কোনো কিছু কাউন্ট করা হলে, কোনো কিছু গণনা করা হলে আমরা এটিকে অ্যাডজেক্টিভ বলি। সো এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর ক্লেভার পারসন। ক্লেভার পারসনের ক্লেভার, ক্লেভার কি, ক্লেভার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ? কারণ ক্লেভার, ক্লেভারকে পার্সনটি ক্লেভার, অর্থাৎ ব্যক্তিটি ক্লেভার। তাহলে এখানে ব্যক্তিটির সম্পর্কে বলা হচ্ছে। দেখো ব্যক্তিটি হলো নাউন, দেখো নাউন সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। নাউন সম্পর্কে যখন বলা হবে তখন হবে কি, অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে যখন বলা হবে তখন অ্যাডজেক্টিভ, আর ভার্ব সম্পর্কে যখন বলা হবে তখন অ্যাডভার্ব। সো এখানে পারসন একটি নাউন, সো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি ক্লেভার, ব্যক্তিটি চালাক। যেহেতু ক্লেভার চালাক বোঝানো হচ্ছে, সো এখানে ক্লেভার হলো একটি অ্যাডজেক্টিভ। ক্লেভার একটি কি, অ্যাডজেক্টিভ। সো ক্লেভার অ্যাডজেক্টিভ কেন, পারসন শব্দটির গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ লোকটি কেমন, লোকটি চালাক। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো পারসন। পারসন বলেই দিয়েছি, পারসন হলো নাউন, ব্যক্তি। ব্যক্তি একটি নাউন, অর্থাৎ নাম বোঝানো হয়েছে। এটি দিয়ে একজন মানুষকে বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেজন্য যে কোনো সাধারণ নামই হলো সাধারণত কি, নাউন। সো এটি বুঝতে পারলাম। এরপর আসো সলভস। সলভস, সলভ মানে কি, সমাধান করা। তাহলে সমাধান করা একটা কাজ, করা বুঝতেই পারছি কাজ। সো কাজ বুঝালে আমরা সেটিকে কি বলবো, ভার্ব বলবো। এটি একটি অ্যাকশন বা কাজ, সলভস, ঠিক আছে। এটি একটা কাজ, এর অর্থ সমাধান করা। পার্সনটি, আচ্ছা সলভের সাথে এস যুক্ত হয়েছে কেন, পার্সনটি অর্থাৎ এখানে এই যে পার্সন, পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা ব্যাপার নোট করে রাখো। আই ইউ, আমি কথা বলছি, আমি হলাম আই। তুমি শুনতে পাচ্ছ, তুমি হলা ইউ। আর আমি আর তুমি মিলে হলাম উই, আমরা। অর্থাৎ পৃথিবীতে আমি, তুমি, আমরা ছাড়া আর আছে যারা থার্ড পার্সন হয় তারা। পৃথিবীতে আমি, তুমি, আমরা ছাড়া, আমি, তুমি, আমরা ছাড়া আর আছে যারা থার্ড পার্সন হয় তারা। অর্থাৎ আই ইউ উই ছাড়া পৃথিবীর আর সবকিছু থার্ড পার্সন। তাহলে পার্সন এখানে যেহেতু নাউন, আর নাউনটা আই ইউ উই এর মধ্যে পড়ে না, সেহেতু থার্ড পার্সন। এবং পার্সন মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সো সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ সলভস হয়েছে। আমি কিন্তু এখানে পার্সোনাল স্পেস কিন্তু গতানুগতিকভাবে বোঝাচ্ছি না তোমাদেরকে, আমি চেষ্টা করছি খুব ব্রিফলি বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রবলেম কি, অবশ্যই পূর্বে জেনেছি এখানে অ্যাডজেক্টিভ। প্রবলেম একটি সমস্যার কথা বলা হচ্ছে, প্রবলেম একটি, এর সংখ্যা একটি নির্দেশ করছে প্রবলেম। সো এখানে আচ্ছা প্রবলেম, প্রবলেম কি, প্রবলেম মানে সমস্যা, সমস্যা একটা, অর্থাৎ একটি এটি নামবাচক, ঠিক না। সো এটি একটি অর্থাৎ অবস্থার বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটি অবস্থা কিংবা ধারণা বা বিষয়ের নাম বোঝাচ্ছে সমস্যাটা, ঠিক না। সমস্যা একটি নামপদ, সাধারণত এটা একটি নাউন। সো প্রবলেম এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আমরা বাক্যটির দ্বিতীয় অংশের একটু ব্যাখ্যা করি। বাট আ ওয়াইজ পারসন কোয়াইটলি অ্যাভয়েডস ইট। ওয়াও, তাহলে এখানে বাট কি, বাট হলো এখানে কনজাংশন। বাট কি, বাট হলো এখানে কনজাংশন। কেন কনজাংশন, এর ব্যাখ্যা কি, এটি দুটি বাক্য বা ধারণাকে যুক্ত করেছে। সাধারণত এই বাট পূর্ববর্তী সেন্টেন্স, দুঃখিত এখানে ফুল স্টপ করেছে, ফুল স্টপটা বাদ যাবে। A clever person solves a problem but a wise person quietly avoids it. তাহলে এখানে এই a clever person solves a problem এটার সাথে a wise person quietly avoids it, এই দুটি বাক্যকে বাট কি করেছে, সংযুক্ত করেছে। আমরা আগে বলেছি কনজাংশনের কাজ কি, দুটি বাক্যকে সংযুক্ত করা। এটি দুটি বাক্য বা ধারণাকে যুক্ত করেছে। সো বাট এখানে কনজাংশন। এরপরে এ, আগে আমরা আলোচনা করেছি এ নিয়ে। এ হলো একটা কি, ডিটারমাইনার বা আর্টিকেল, ঠিক আছে। এরপর এবং এটি অ্যাডজেক্টিভ। এরপর ওয়াইজ, ওয়াইজ মানে হলো জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, অর্থাৎ এটি একটা ব্যক্তির, একটা পার্সনের কি বোঝাচ্ছে,
গুণ বোঝাচ্ছে। সুতরাং ওয়াইজ শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এটি পার্সন বা শব্দটির অবস্থা বা গুণ বোঝানো হচ্ছে। ব্যক্তিটি কেমন? ব্যক্তিটি জ্ঞানী। সো এখানে ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ। পার্সন, পার্সন আমরা আগেই আলোচনা করছি, পার্সন একটি নাউন, ব্যক্তি। এরপর কোয়াইটলি, আমরা কোয়াইটলি অ্যাভয়েডস ইট। দেখো, আমি কোয়াইটলির পূর্বে আগে অ্যাভয়েডস নিয়ে আলোচনা করছি। অ্যাভয়েডস তো কি? অ্যাভয়েডস তো এড়িয়ে যাওয়া, এটা একটা কাজ, ঠিক না? অ্যাভয়েডস তো এড়িয়ে যাওয়া, এটা একটা কাজ, ভার্ব। এটি একটি কাজ বোঝানো হচ্ছে, এর অর্থ হলো এড়িয়ে চলা। তাহলে এড়িয়ে চলা যদি ভার্ব হয়, ভার্বের পূর্বে কি বসছে? কোয়াইটলি অ্যাভয়েডস, অর্থাৎ রীতিমতো কি করে? অ্যাভয়েড করে, এড়িয়ে চলে। তাহলে এই অ্যাভয়েডকে কোয়াইটলি কি করছে? অ্যাভয়েডকে কোয়াইটলি কি করছে? মডিফাই করছে, অর্থাৎ অ্যাভয়েড বা এড়িয়ে চলার ধরনটি বুঝিয়ে দিচ্ছে। কিভাবে এড়িয়ে চলে? সে নীরবে চুপচাপ, কোয়াইটলি নীরবে চুপচাপ সে এড়িয়ে চলে। তাহলে ভার্বকে মডিফাই করছে, যেহেতু ভার্বকে মডিফাই করছে সেহেতু আমরা এটাকে কি বলবো? অ্যাভয়েডস এখানে কি, কোয়াইটলি এখানে কি? অ্যাডভার্ব। কোয়াইটলি হলো এখানে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করলে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি, ঠিক না? যেমন পার্সনকে মডিফাই করেছিল ক্লেভার, অর্থাৎ নাউনকে মডিফাই করেছিল ক্লেভার। সো ক্লেভার এখানে কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল। আর এখানে ভার্বকে মডিফাই করছে কোয়াইটলি, কোয়াইটলি এখানে অ্যাডভার্ব। এরপর আছে ইট। ইট কি? ইট হলো ইট মানে ইহা। এখানে ইট বোঝাচ্ছে কাকে? প্রবলেমকে বোঝানো হচ্ছে। প্রবলেম, প্রবলেম একটি নাউন, নাউনের পরিবর্তে এখানে ইট, ক্লেভার পারসন সলভস প্রবলেম, ঠিক আছে, ইট এখানে প্রবলেমকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি, একজন চালাক ব্যক্তি একটি সমস্যার সমাধান করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি এটি চুপচাপ এড়িয়ে যায়। এটি বলতে এখানে, ইহা বলতে এখানে প্রবলেমকে বোঝাচ্ছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার হয়েছে, অর্থাৎ ইট ব্যবহার হয়েছে। সো ইটকে আমরা এখানে বলবো হলো প্রনাউন। ইট এখানে প্রনাউন, নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয়, নাউনের পুনরাবৃত্তি এড়াতে আমরা যা কিছু ব্যবহার করি তা হলো প্রনাউন। এটা একটি সর্বনাম। আগের বাক্যের প্রবলেম অর্থাৎ নাউন শব্দটির পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে। আর ওয়াও, এই ওয়াও এর শেষে কি আছে? একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। আমরা জানি আশ্চর্যবোধক চিহ্ন থাকলে এটিকে আমরা ইন্টারজেকশন বলি। আর সাধারণত ওয়াও, লাস, হ্যাঁ, হুররে, এগুলোকে আমরা সাধারণত ইন্টারজেকশন বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো, ইংরেজি মুখস্থ করার বিষয় না, লজিক দিয়ে বুঝলে এটি কতটা সহজ আর মজার। যদি আজকের ক্লাসটি তোমার ভালো লেগে থাকে এবং ইংরেজির খুঁটিনাটি লজিকগুলো তুমি সহজেই বুঝতে পেরে থাকো, তাহলে ভিডিওটি একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস আরো দেখতে চাইলে ইউটিউবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও। আর তোমরা যারা সরাসরি আমার কাছে এসে একদম সহজ টেকনিকে মুখোমুখি বসে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য তো আমার অফলাইন ব্যাচ থাকছে। আমার অফলাইন ব্যাচের ঠিকানা ফয়সালস একাডেমি, মুনতাহা মেনশন, দ্বিতীয় তলা, হাটহাজারী কলেজের একদম পাশে, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম। ভর্তি বা যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারো, 01815793166। আজকে তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।